রেডমি 10c স্মার্টফোনটার স্পেশালিটি আছে। এটার দাম 12,990, মানে 13,000 টাকা। 13,000 টাকা এই ফোনটা অফার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এর স্টোরেজ সলিউশন ইউএফএস 2.2। এই সেম প্রসেসরযুক্ত স্মার্টফোন আমরা 28,000 টাকায়ও দেখতে পাই, 17-18,000 টাকায়ও দেখতে পাই। তো বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে সবচাইতে কম দামি স্মার্টফোন যেটাতে এই প্রসেসরটি রয়েছে, মানে স্ন্যাপড্রাগন 680 যুক্ত এটাই কম দামি স্মার্টফোন। এছাড়াও এর রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের বিশাল বড় ডিসপ্লে, 6.71 ইঞ্চ বিশাল বড় ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি। তো সব কিছু মিলে এই স্মার্টফোনটা আকর্ষণের জায়গা দখল করেছে অবশ্যই, এবং এই কারণেই হয়তো রেগুলার আমি কমেন্টস পাচ্ছিলাম, স্যাম ভাই রেডমি 10c এর রিভিউ চাই। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিও স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্স, যাদের কাছে আপনারা রেডমি 10c এই মুহূর্তে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5তলাতে, এবং অবশ্যই অনলাইনেও তারা আপনাকে ডেলিভারি দিতে পারবে। ডেসক্রিপশন চেক করে নেবেন। তো যে বিষয়টা এর মেইন আকর্ষণ সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। প্রসেসর সেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 রয়েছে এর মাঝে। এটা লেটেস্ট একটি এসওসি, যা 4G প্রসেসর অবশ্যই, এবং এটা কিন্তু 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। স্টোরেজ সলিউশন যেমনটা বলছিলাম ইউএফএস 2.2। আমি এর রিড রেট স্পিড আর একটু দামি স্মার্টফোন ইনফিনিক্স হট 11s ওটার সাথেও কম্পেয়ার করছিলাম, অনেকটাই এগিয়ে রয়েছে থ্যাঙ্কস টু ইউএফএস 2.2। এই ফোনটা দেশের বাজারে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 464, 4128 জিবি। এখানেই বলবো 4128-এর বদলে 6128 হলে বিষয়টা আরও জোস হতো। রান করছে MIUI 13 দিয়ে, বেস্ট অন অ্যান্ড্রয়েড 11। আসলে এই স্মার্টফোনে অনেক ভালো বিষয় অলরেডি জেনে ফেললাম, তবে হ্যাঁ, স্মার্টফোনে কিছু কমতিও রয়েছে। সেটা জেনে ডিসিশনটা নেন। কম দামে আপনি ভালো প্রসেসর পাচ্ছেন মানেই সেটা আপনাকে কিনতে হবে এমন না। বেশ কিছু জায়গা রয়েছে যে কারণে হয়তো অনেকে চয়েস করবেন না। আবার তো ডে টু ডে ইউজেসে এই স্মার্টফোন বেশ ভালো রেজাল্টই করছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর, এবং এই বাজেট অর্থাৎ 13,000 টাকায় এখন বলা যায় সবচেয়ে শক্তিশালী এসওসি এটাই কারেন্ট মার্কেট বিবেচনায়। মোটামুটি অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট ছিল, ল্যাগ আটকে যাওয়ার মতো সমস্যা পাইনি, এবং MIUI ঘটিত কোনো ধরনের সমস্যা আমরা এই স্মার্টফোনে এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, অ্যাডের দেখা পাওয়া যাবে, কিছু ব্লোটার আছে, বাট এর বাইরে বড় কোনো ধরনের বাগের দেখা আমরা এতে পাইনি। মাল্টিটাস্কিং নিয়ে বলতে গেলে এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্টে আপনি 4GB র্যাম পাচ্ছেন। বলা যায় মোটামুটি ভারী অ্যাপ্লিকেশন হলে 4-5টা নিয়ে ইজিলি কাজ করা যায়, তবে আরেকটু বেশি সংখ্যক অ্যাপ নিয়ে কাজ করতে গেলে শেষের দিকে অ্যাপ্লিকেশনগুলোকে ক্র্যাশ করতে দেখা যায়। তো এই কারণে আমি বলছিলাম 6GB র্যাম হলে হয়তো হেভি ইউজারদের জন্য আরেকটু সুবিধা হতো। আমরা এতটুকু বেসমার্ক স্কোর টেস্ট করি, যা 2,13,000-এর মতো। অবশ্যই 13-14,000 টাকার একটা ফোন হিসাবে আমার মনে হয় এটা ঠিকই আছে। এই ফোনটা দুটি ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে 464, এটার দাম 13,000, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 4128, ওটা 14,000। গেমিং টেস্টের জন্য আমরা পাবজি রান করি, যার সর্বোচ্চ আপনি ব্যালেন্স মিডিয়ামে প্লে করতে পারবেন। বাট পাবজি মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছিল। হ্যাঁ, সেটিংসের দিক থেকে আমাদের একটু লোয়ার সেটিংসে খেলতে হবে, কিন্তু এটা দিয়ে বেশ দীর্ঘ সময় গেম প্লে করা যায়। তাতে বড় রকমের ল্যাগের দেখা আমরা পাইনি। ফ্রেম ড্রপ বা একদম আটকে যাচ্ছিল এমন কোনো সমস্যা পাওয়া যায়নি। ডিসেন্ট একটা গেমিং পারফরমেন্স দেওয়ার পাশাপাশি ফোনটা অতিরিক্ত গরম হচ্ছিল না, আর ব্যাটারি ব্যাকআপও আমরা ভালো পাচ্ছিলাম। এরপরে আমরা সিওডি রান করি, যা ম্যাক্স ভেরি হাই মিডিয়াম ফ্রেম রেটে আমরা প্লে করতে পারছিলাম, এবং পাবজির তুলনায় এই রেজাল্ট আরও কিছুটা বেটার পাওয়া গেছে। হ্যাঁ, গ্রাফিক সেকশন ডেফিনেটলি অনেক বেটার কিছু ছিল না, বাট বেশ স্মুথলি গেম প্লে হচ্ছিল। সিওডির ক্ষেত্রে অ্যাসপাল্ট 9-এ আসছি। অ্যাসপাল্ট 9-এ আমরা শুরুর দিকে বেশ কিছুটা ল্যাগ পেয়েছি, এবং মাঝে মধ্যে টুকটাক ল্যাগ ছিল। ধরুন দুইটা গাড়ি ক্র্যাশ করছে, তখনও মাঝে মধ্যে একবার ল্যাগ পেয়েছি। এর বাইরে মোটামুটি ওকে। অ্যাজ এ 13,000 টাকার ডিভাইস আমার মনে হয় পারফরমেন্স সেকশনে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন। মোবাইলটির রেয়ারে দুটি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, এর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 মেগাপিক্সেলের শুটার। রেয়ারের মেইন যে শুটার 50 মেগাপিক্সেল, এটা স্যামসাং ZN-1, যার রেজাল্ট ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে আমরা বলবো ওকে লেভেলের ছবি দিচ্ছিল। শার্পনেস, ডিটেলস খুব আহামরি না হলেও চলনসই। কালারের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম আসলে বিভিন্ন সিনারিওতে বিভিন্ন রকম কালার দিচ্ছিল। কখনো একটু স্যাচুরেটেড করে ফেলছিল, কখনো আবার আমার কাছে একটু ওয়াশড আউটও লেগেছে। তবে লো লাইটে খেয়াল করলাম ছবিগুলো একটু সফট হয়ে যায়। ডায়নামিক রেঞ্জ, হ্যাঁ, সেটা মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু ওভারঅল ছবিতে আমি একটু সফটনেস লক্ষ্য করছি। আরেকটু শার্প, আরেকটু ডিটেলস ছবি আসলে বেশি ভালো লাগতো। নাইট মোড রয়েছে, স্টাডি করে ধরে রাখতে পারলে রেগুলার মোডের চাইতে কিছুটা বেটার ছবি পাওয়া সম্ভব। কিছুটা আলো বাড়িয়ে দেয় এবং নয়েজও কিছুটা কাট করে। এরপরে আমরা পোর্ট্রেট মোড পাবো। এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ করে, বিশেষ করে চুল এরিয়াতে। তবে মেইন সাবজেক্টকে ভালো শার্পনেস ডিটেলসে রাখতে পারছিল, কিন্তু কালার কিছুটা শিফট করতে দেখা যায়, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের, যেটাতে আমি একটু হতাশ হয়েছি। অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল। 5 মেগাপিক্সেল হওয়াতে এর শার্পনেস ডিটেলস আমরা কিছুটা কম পেয়েছি। ছবিগুলো একটু সফট লাগে, বিশেষ করে যদি লো লাইটে বা ইনডোর লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ছবি তোলেন, আপনার কাছে ছবিগুলো একটু সফট লাগবে। আর যদি আউটডোরে গিয়ে তোলেন বাইরে, সেক্ষেত্রে কিছুটা বেটার ছবি পাওয়া সম্ভব। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জটা এখানে আমি ওকে পেয়েছি।
এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিওতে আমরা কোনো ধরনের স্টেবিলিটি পাইনি, ভিডিও বেশ shaky এবং ভিডিওতে কিছুটা জ্যালো লক্ষ্য করা যায়। এর বাইরে ভিডিও বলা যায় অ্যাজ ইউজুয়াল বা এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের মতোই অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ফাইনালি ক্যামেরার বিষয়টা যদি আমি এখানে কনক্লুশন করতে চাই তাহলে বলবো আমরা 13-14 হাজার টাকায় আরও অনেকগুলো ফোন পাই, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে বলা যায় একই রকম রেজাল্ট করছে, একদমই অ্যাভারেজ রেজাল্ট ছিল। ডিসপ্লে, এই স্মার্টফোনটা অনেকেই কিনবে এর ডিসপ্লের জন্য, মানে সাইজের জন্য। ডিসপ্লে সাইজ 6.71 ইঞ্চ, বিশাল বড় ডিসপ্লে যেমনটা আপনারা দেখছেন। তো বড় ডিসপ্লে হওয়াতে স্মার্টফোনটা ডেফিনেটলি অনেক বড় হয়েছে এবং এর ফলে স্মার্টফোনটা হালকা পাতলা হওয়া সত্ত্বেও এক হাতে ব্যবহার করাটা একটু মুশকিল হয়ে দাঁড়াবে অনেকের জন্যই। আমার হাত একদম যে ছোটো তা না, আবার অনেক বড় এমন না, মিডিয়াম সাইজের। সো সেই জায়গা থেকে বললাম এই ডিসপ্লেটা HD+ রেজলিউশনের এবং এটা IPS LCD প্যানেল, রেগুলার রিফ্রেশ রেট থাকছে এখানে, 60 হার্টজ। ডিসপ্লের চিন বেজেল একটু মোটা মনে হয়েছে, ইভেন এই বাজেটের অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আমি বলবো এর লোয়ার চিন, এবং আমরা যদি একটু পাশের বেজেলও দেখি সেটাও একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লে টপে রয়েছে ইউ শেপ নস, এটা পাঁচল কাঠোটের মাঝে রাখলে জিনিসটা দেখতে আরও বেশি জোস লাগতো। এই ডিসপ্লের PPI হলো 264। ডিসপ্লের ব্রাইটনেস আমরা ইনডোরের জন্য ঠিকঠাক পেয়েছি, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা ভালো রকমের স্ট্রাগল করে, তখন দেখতে কিছুটা সমস্যা হয়। আর টাচ রেসপন্স একদমই ঠিকঠাক পেয়েছি। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস, বাট কোন ভার্সন কি সেটা উল্লেখ নেই। এমনিতে ওভারঅল ডিসপ্লেটা বেশ কালারফুল এবং সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং ইস্যু আমরা পাইনি। পরিশেষে বলবো ডিসপ্লেটা আপনাদের অবশ্যই এই বাজেটে ভালো লাগবে। ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। তো 18 ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 2 আওয়ার্সের মতো, 2 ঘন্টার একটু বেশি লেগেছে আমারটার ক্ষেত্রে। আর এই স্মার্টফোনের থেকে ব্যাকআপ খুবই ভালো ব্যাকআপ পাবেন। বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেটের এবং HD+ রেজলিউশনের, যে কারণে চার্জ খুব বেশি বার্ন করে না। আবার এখানে আমরা স্ন্যাপড্রাগন 680 দেখছি, যেটা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি SoC। তো ওইটা খুব বেশি চার্জ বার্ন করে না, ব্যাটারি কম বার্ন করে। দ্যাটস ওয়াই এই ফোন থেকে আপনি অলমোস্ট 2 ডেজের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি একদম সুপার লেভেলের হেভি ইউজার হয়ে থাকেন, গেমিং করেন, প্রচুর মিডিয়া কনজাম্পশন করেন, সেই ক্ষেত্রে আপনি কিছুটা কম ব্যাকআপ পাবেন, তারপরেও একদিন অনায়াসে ব্যাকআপের থেকে আপনি পেয়ে যাবেন। ডিজাইনে চলে আসলাম। স্মার্টফোনটি মেবি দেশের বাজারে 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, ব্লু এবং গ্রিন। আর এটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, রেয়ার একটা টেক্সচার আছে, হয়তো একটা সাউন্ড পাচ্ছেন। ক্যামেরা মডিউলটা একটু ভিন্ন রকম দেখছি, দেখতে অনেক বড় সড়ো, এবং ক্যামেরা মডিউলের সাথেই অ্যাটাচড অবস্থায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মাঝামাঝি পজিশনে, এমনিতে মানে নর্মালি ফোনের মাঝামাঝি পজিশনে। তবে আমার হাত অনুযায়ী এটা একটু উপরে লেগেছে। আর একটা জিনিস খেয়াল করলাম, আসলে আপনার হাত মানে বড় হাত যাদের আছে তাদের সাথেও আমি এটা টেস্ট করে দেখলাম যে সবার হাতটা না আগে ক্যামেরার এই সাইডটাতে চলে আসে, মানে এটা খুঁজে পেতে একটু কষ্ট হয়। বাট যদি আপনি একবার ঠিকভাবে রিস্ক করতে পারেন সেই ক্ষেত্রে এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। কিন্তু প্রথম কয়েকদিন আপনার কাছে মনে হবে ফিঙ্গারপ্রিন্ট আপনি খুঁজে পাচ্ছেন না। এটা সাইড মাউন্টেন হলে স্মার্টফোনটা দেখতে আরও বেশি জোস লাগতো। এমনিতে পোর্টস অ্যান্ড বাটন রেগুলার প্রয়োজনীয় সব কিছু থাকলেও এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, এবং রেডমির ফোনে আমরা দেখি আইআর ব্লাস্টার থাকে, ওইটাও এই স্মার্টফোনে নেই। ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে। আমরা স্পিকার একটাই পাচ্ছি এই স্মার্টফোনে, এবং স্পিকার কোয়ালিটি আমি ভালো বলবো, বেশ লাউড একটা সাউন্ড দিতে পারে। ফুল ভলিউমে এর থেকে আমি কিছুটা ডিস্টরশন পেয়েছি। আমার মনে হয় 82-90 মধ্যে যদি সাউন্ড রাখেন সেক্ষেত্রে একটা ভালো সাউন্ড পাবেন। এয়ারপিসের সাউন্ড আমি ভালো পেয়েছি। ভিডিওর শুরুতে না আমি বলছিলাম এই স্মার্টফোনে কিছু জায়গায় কমও রয়েছে, যে কারণে হয়তো কিনবেন না। যেমন আমরা যদি সেন্সরসের বিষয়ে আসি, এই মোবাইল ফোনে কিন্তু জাইরো সেন্সরটি নেই, যেটা অনেকেই হয়তো আশা করেন। আচ্ছা, এবারে যদি আমরা স্মার্টফোনটার 2টা পার্ট করে ফেলি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে কোন বিষয়গুলো ভালো ছিল, কোন বিষয়গুলো একটু কম ছিল। তো আমরা যদি একটু এর ল্যাকিংস নিয়ে বলতে যাই, প্রথমে আমি যেটা বলছিলাম এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সরটি মিসিং রয়েছে, যেটা থাকতে পারতো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন হলে আরও ভালো হতো, অথবা এটা আরেকটু নিচে দিয়ে দিলে সবারই হয়তো রিস্ক করতে সুবিধা হতো। দেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এতে নেই। ডিসপ্লের চিন বা বেজেল আরেকটু ন্যারো রাখা যেত, পাশাপাশি যদি এটা পাঁচল কাটআউটের মধ্যে থাকতো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আর কি। এই বিষয়গুলোতে আমি কিছুটা কম বলবো। এরপরে যদি আমরা ভালো বিষয়ে আসি, প্রথমেই আসবে এর প্রসেসর। 6nm এর একটি প্রসেসর আমরা পাচ্ছি এখানে, এবং যেটা বলা যায় এই বাজেটের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এই মুহূর্তে। দ্বিতীয়ত এইটার ব্যাটারি ব্যাকআপ, সুপার লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোন থেকে আপনি। চার্জার 18 ওয়াট, সেটাও ঠিকঠাক আছে। ডিসপ্লেটা অনেক বড়, এই হিসাবে অনেকের কাছে আবার ভালো লাগবে। তারপরে আমরা দেখতে পাই ক্যামেরাটা ডিসেন্ট পারফরমেন্স করতে পারছে, যেটা মেনে নেওয়ার মতো ছিল। এবং এই ফোনটা কোনো ধরনের প্যারা দেয় নেই, মানে মিইউআই এর কোনো প্যারা নেই এর মাঝে। আর অবশ্যই কোনো ধরনের ল্যাগট্যাগেরও সমস্যা আমরা পাইনি। সো সেই জায়গা থেকেও এটাকে আপনাদের জন্য সাজেস্ট করা যায়। এখন 13,000 টাকায় কি আপনাদেরকে রিকমেন্ড করার মতো একটা ফোন? হ্যাঁ, 13,000 টাকায় এটা অবশ্যই রিকমেন্ড করা যেতে পারে।